হ্যালো ভিউয়ার্স, যারা ক্লাস 8-এ পড়ছো তাদেরকে আজকে আমি নিয়ে চলে এসেছি জিওগ্রাফি সাজেশন ফার্স্ট ইউনিট টেস্টের জন্য। ঠিক আছে, আজকে তোমাদেরকে আমি বলে দেবো তোমাদের প্রথম ইউনিট টেস্ট পরীক্ষার জন্য তোমরা ভূগোলের কোন কোন প্রশ্নগুলো ভালো করে পড়লে অনায়াসে 15তে 15 পেয়ে যাবে। ঠিক আছে, তো চলো আর দেরি না করে শুরু করছি। তো দেখো, প্রথমেই তোমাদের যে চ্যাপ্টারটা রয়েছে তার নাম হচ্ছে পৃথিবীর অন্দরমহল। ওকে, তো পৃথিবীর অন্দরমহলতে তোমরা যে জায়গাগুলো ভালো করে করবে সেগুলো দেখে নাও। তোমাদেরকে আমি টেক্সট বুক থেকে সাজেশন করে দিচ্ছি, কারণ টেক্সট বুকের বাইরে কোনো কিছু কিন্তু আসে না, এটুকু মাথায় রাখবে। আমাকে একটু ভরসা করে প্রশ্নগুলো করে যাও, দেখবে কমন পাবেই 200% গ্যারেন্টি। 100 নয়, 200 এগুলোই পরীক্ষাতে প্রশ্ন দেবে, এটুকু বলতে পারি। তো দেখো পৃথিবীর অন্দরমহলতে কি কি করবে। চলে এসো ফার্স্ট পেজ। পৃথিবীর অন্দরমহলের যেটা রয়েছে যে পৃথিবীর ব্যাসার্ধ কত, পরীক্ষায় কিন্তু ভীষণ দেয় প্রশ্নটি, তো এটা ভালো করে করবে। ঠিক আছে, পৃথিবীর ব্যাসার্ধ যদি দেওয়া থাকে তাহলে ব্যাস বার করতে দিলে কি করতে হবে না, এই নাম্বারটাকে 2 দিয়ে গুণ করতে হবে। যেটা ব্যাসার্ধ তাকে 2 দিয়ে গুণ করলেই কিন্তু ব্যাস পাওয়া যাবে। ঠিক আছে, এখানে আর কিচ্ছু পড়ার দরকার নেই, যেহেতু আমাদের সাজেশন এখন আমরা তৈরি করছি, সুতরাং যেগুলো পরীক্ষায় আসবে আমরা সেইগুলোই করব। তো ফার্স্ট পেজে কি দেখবে, পৃথিবীর ব্যাসার্ধ। ওকে, চলে এসো তার পরের পাতায় লাভা কি ম্যাগমা কি। এই লাভা কি ম্যাগমা কি এটা ভালো করে করবে, এবং এটা করলেই তোমরা লিখতে পারবে লাভা ম্যাগমার পার্থক্য কি। ঠিক আছে, লাভা কি ম্যাগমা কি করলেই তোমাদের দুটো প্রশ্ন তৈরি হবে, 1 এদের সংজ্ঞা, 2 এদের মধ্যে পার্থক্য। ঠিক আছে, পার্থক্য লিখতে দিলেও তোমরা যদি সংজ্ঞা দুটো বক্সে লিখে দাও তাহলেও কিন্তু নম্বর তোমরা পেয়ে যাবে। আর হ্যাঁ, মাথায় রাখবে তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা কিন্তু শর্ট প্রশ্নের উপর বেশি থাকবে। ঠিক আছে, 1 আর 2 নম্বরটা বেশি ভালো করে পড়বে, দেখবে ভালো নম্বরও পাবে, বেশি বড় প্রশ্ন সেরকম থাকবে না। চলে এসো তার পরের পাতায় পৃথিবীর গড় ঘনত্ব কত। এটাও পরীক্ষাতে ভীষণ দেয়। পৃথিবীর গড় ঘনত্ব 5.5 গ্রাম পার ঘন সেমি। ঠিক আছে, ব্যাস। চলে এসো তার পরের পাতায় ভূত্বকের কটি ভাগ, ভূত্বক নয়, পৃথিবীর ভূ অভ্যন্তর। ঠিক আছে, পৃথিবীর ভূ অভ্যন্তরের কটি ভাগ এবং সেগুলো কি কি, ভূত্বক, গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডল, এই 3টে ভালো করে পড়বে। ঠিক আছে, তার নিচে চলে এসো শিয়াল ও সীমা কি। শিয়াল ও সীমা কোন কোন উপাদান দ্বারা তৈরি, সিলিকন, ম্যাগনেসিয়াম সীমা, আর সিলিকন অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি শিয়াল স্তর। এই নামগুলো ভালো করে তৈরি করবে, আমি অলরেডি বইয়ে স্টার করে রেখেছি, তোমরা কিন্তু অবশ্যই তোমাদের টেক্সট বুকে এইগুলো মার্ক করে রাখবে, কারণ পরীক্ষাতে কিন্তু এইগুলোই দেবে। ঠিক আছে, এই পাতাতে একদম নিচের দিকে চলে এসো, দেখো রয়েছে ভূত্বকের দ্বিতীয় প্রধান উপাদান হলো সিলিকন, এটাও কিন্তু পরীক্ষায় দেয়। ঠিক আছে, ডান দিকে দেখো রয়েছে বিযুক্তি রেখা কি এবং কনরাড বিযুক্তি রেখা কোথায় অবস্থিত। শিয়াল ও সীমা স্তরের মধ্যে রয়েছে কনরাড বিযুক্তি রেখা। এর আগে যখন আমি এই চ্যাপ্টারটা পড়িয়েছি সেখানে কিন্তু আমি বলেছিলাম যে বিযুক্তি রেখা কিন্তু পরীক্ষাতে থাকবেই। তো এখানে তোমাদের যেটা রয়েছে কনরাড বিযুক্তি রেখা কি, এটাও তোমরা কিন্তু ভালো করে দেখবে। ঠিক আছে, যে বাজারে মনে করছো যে আমরা সারা বছর বলতে যেটা প্রথম থেকে বছর শুরু থেকেই আমরা ভূগোলটা এখনও পড়িনি, অনেকে ভয় পাচ্ছ যে ভূগোলে কি প্রশ্ন আসবে, পারবো কি পারবো না, এখনও যারা তৈরি নও তাদের কথা বলছি। যদি আমার এই প্রশ্নোত্তর সাজেশনগুলো শুধুমাত্র ফলো করে যাও তারাও কিন্তু 15তে 15 পাবে, এটাও কিন্তু গ্যারান্টি। তাই আমি একটা কথাই বলবো, ভিডিওটা কিন্তু অবশ্যই পুরোটা প্রথম থেকে দেখবে, আর ভালো লাগলে বন্ধুদেরকে শেয়ার করে দেবে, যত পারবে বন্ধুদেরকে শেয়ার করে দেবে। ঠিক আছে, এটা কিন্তু আমার প্রত্যেককে বলা রইল। ওকে, আর ভালো কথা যেটা বলছি সেটা হচ্ছে যে ভূগোল বইয়ের যে জায়গাগুলো আমি দেখাচ্ছি সেই জায়গাগুলোকেই জোর করে জোর দিয়ে পড়ে যাও, দেখবে সাকসেসফুল হবেই। তারপরের পাতে চলে এসো ক্রোফেসীমা নিফেসীমা কি, এটাও কিন্তু উপাদান সহ পড়বে। দেখো ক্রোফেসীমার মধ্যেই কি কি উপাদান আছে সংকেত সহ দেওয়া রয়েছে, এবং নিফেসীমার মধ্যেও দেখো সংকেত সহ দেওয়া রয়েছে। ঠিক আছে, তাই এগুলো কিন্তু ভালো করে করবে। এরপর দেখো রয়েছে ভূত্বক ও গুরুমণ্ডলের মাঝে আছে কোন বিযুক্তি রেখা, মোহরোভিসিক বিযুক্তি রেখা। ক্রোফেসীমা ও নিফেসীমার মাঝে আছে কোন বিযুক্তি রেখা, উত্তর হবে রেপিট্টি বিযুক্তি রেখা। এগুলো কিন্তু ভালো করে করবে। ওকে, তারপর চলে এসো এই অধ্যায়েরই লাস্ট পেজ, পাতা নম্বর 6। সেখানে দেখো রয়েছে গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডলের মাঝে কোন বিযুক্তি রেখা রয়েছে, গুটেনবার্গ, এবং কেন্দ্রমণ্ডলের ভেতরে অন্তঃকেন্দ্রমণ্ডল ও বাইরের বহিঃকেন্দ্রমণ্ডলের মধ্যে কোন রেখা রয়েছে, লেহম্যান বিযুক্তি রেখা। তো যে কটা আমি তোমাদের বিযুক্তি রেখা দেখালাম প্রত্যেকটাই কিন্তু ভালো করে দেখে যাবে। ঠিক আছে, কারণ এটা কিন্তু আসবে পরীক্ষাতে। তাহলে পৃথিবীর অন্দরমহল থেকে কোন জায়গাগুলো দেখলে তোমরা কমন পাবে বুঝতে পেরেছো, আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে, এরপর চলো নেক্সট চ্যাপ্টার। এর পরের প্রশ্নে এই অধ্যায় থেকে দেখো রয়েছে প্রথমেই মহী সঞ্চরণ তত্ত্বের প্রবক্তাকে, এটা কিন্তু পরীক্ষায় ভীষণ দিচ্ছে।
আলফ্রেড ওয়েগনার, ঠিক আছে, এটা ভালো করে করবে। তারপর কি করবে, প্যানজিয়া কি এবং প্যান্থালাসা কি, ওকে, প্যানজিয়া প্যান্থালাসা এই দুটো ভালো করে করবে, ওকে। যদি এখান থেকে তোমাদের পড়তে পছন্দ না হয়, যার যা হেল্পার বই আছে সেখান থেকেও ডিটেলসে প্যানজিয়া প্যান্থালাসা করে নিতে পারো, ঠিক আছে। চলে এসো নিচের দিকে, এই পাতাতেই দেখো রয়েছে 7টি বড় পাত, কি কি, ইউরেশীয় পাত, ভারতীয় পাত, আমেরিকা পাত, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা পাত, প্রশান্ত মহাসাগর পাত, আফ্রিকা পাত ও আন্টার্কটিকা পাত, ঠিক আছে। তাহলে পৃথিবীতে মোট 7টি বড় পাত এবং 8টি মাঝারি ও 20টি ছোট পাত রয়েছে, এই জায়গাটা ভালো করে দেখবে, ওকে। ভূগোল বইয়ের বাইরে কোনো প্রশ্ন তোমরা কিন্তু পরীক্ষাতে পাবে না, যা থাকবে টেক্সটের মধ্যে থেকেই থাকবে, এটুকু বুঝতে তো নিশ্চয়ই পারছো। দেখো, অপসারী বা গঠনকারী পাতসীমানা বলতে কি বোঝো, এটা তার পরের পাতাতেই রয়েছে। এটা কিন্তু তোমরা ওপর থেকে একদম মানে যেটা আমি বলছি সেটা হচ্ছে একদম এখান থেকে ব্র্যাকেট দিয়ে রেখেছি, এখান থেকে একদম এই লাইনের শেষ পর্যন্ত যদি করো তাহলে সেটা হবে অপসারী, যেখানে গঠনকারী পাতসীমানা বলা হয়। আর তার নিচে দেখো চলে এসছে অভিসারী বা বিনাশকারী পাতসীমানা কাকে বলে। এই দুটো প্রশ্ন বড় প্রশ্নের জন্য এই অধ্যায় থেকে খুবই গুরুত্বপূর্ণ, এবং এখানে তোমাদের 2-3টে প্রশ্ন তৈরি হবে। এক, সংজ্ঞাটা তৈরি হবে অভিসারী বা অপসারী পাতসীমানা কাকে বলে, অভিসারী পাতসীমানা কেন বিনাশকারী পাতসীমানা বলা হয়, বা অপসারী পাতসীমানাকে কেন গঠনকারী পাতসীমানা বলা হয়, এটাও একটা প্রশ্ন হবে। আর কি প্রশ্ন হবে এখান থেকে না, অভিসারী ও অপসারী পাতসীমানার পার্থক্য কি। দেখো, 3টে প্রশ্ন এই দুটো জায়গাটা মুখস্থ করলেই তৈরি করতে পারবে, ঠিক আছে। চল্লিশ তার পরের পাতায় নিরপেক্ষ পাতসীমানা বলতে কি বোঝো, একটি উদাহরণ, এটা শুধু একবার জাস্ট পড়ে নেবে। এরপরে দেখো রয়েছে কয়েকটি নবীন ভঙ্গিল পর্বতের উদাহরণ এবং কয়েকটি প্রাচীন ভঙ্গিল পর্বতের উদাহরণ, এই জায়গাটা ভালো করে করবে। 40 পরের পাতায় অগ্নুদ্গম থেকে কি কি করবে। দেখো, অগ্নুদ্গমের মধ্যে যেটা তোমরা প্রথমেই দেখবে সেটা হচ্ছে যে সঞ্চয়জাত বা আগ্নেয় পর্বত কাকে বলা হয়, এর উদাহরণগুলো ভালো করে পড়বে। এগুলো কিন্তু পরীক্ষায় ভীষণ দেয়, যে জাপানের ফুজিয়ামা, ইতালির ভিসুভিয়াস, ভারতের ব্যারেন, ইন্দোনেশিয়ার ক্রাকাতোয়া, এগুলো হচ্ছে সঞ্চয়জাত বা আগ্নেয় পর্বতের উদাহরণ, ঠিক আছে। 40 পরের পাতায় সুপ্ত আগ্নেয়গিরি, মৃত আগ্নেয়গিরি এবং সক্রিয় আগ্নেয়গিরি, এদের উদাহরণগুলো ভালো করে করবে, ঠিক আছে, কারণ পরীক্ষাতে কিন্তু উদাহরণ দিয়ে প্রশ্ন দেবে। তাই এখানে তোমাদের কি করতে হবে, কয়েকটি সক্রিয় আগ্নেয়গিরির নাম পড়তে হবে, কয়েকটি সুপ্ত আগ্নেয়গিরির নাম পড়তে হবে এবং কয়েকটি মৃত আগ্নেয়গিরির নাম পড়তে হবে, ঠিক আছে। তারপরের পাতায় চলে এসো, আর পা হো হো কি, পরীক্ষাতে ভীষণ দিচ্ছে এবং অনেক স্কুলে এটা দেখছি মার্কও করে দিচ্ছে যে এই প্রশ্ন দেওয়ার সম্ভাবনা রয়েছে 90%। তাই তোমাদের এক একটা স্কুলে যেহেতু এক এক রকম প্রশ্ন সেট করে, এক এক রকম বলতে এক এক ধরনের প্রশ্ন সেট করে, কিন্তু যাই করুক না কেন মাথায় রাখবে সব টেক্সট থেকেই করে। তাই আমরা কোনো রকম কোনো দিক ফাঁকা রাখবো না, আমরা সব দিক থেকে কি থাকবো, তৈরি থাকবো। যে স্কুলের স্যাররা যেখান থেকে প্রশ্ন সিলেক্ট করুক না কেন টেক্সট বইয়ের, আমরা সব দিক থেকে রেডি থাকবো। যেগুলো আমি তোমাদের স্টার করছি, স্কুলের স্যার হোক বা ম্যাডাম হোক, সব কিন্তু এখান থেকেই সিলেক্ট করবে প্রশ্ন। তো আর পা হো হো কি, এটা ভালো করে করবে, ঠিক আছে। এখানেও দেওয়া রয়েছে, এখানেও দেওয়া রয়েছে, আমি আর ডিটেলস পড়ছি না। যদি তোমাদের মনে হয় যে এটা আমরা ডিটেলস পড়বো বা বুঝে নেব, আমার এই চ্যানেলে এসে প্লেলিস্ট ফলো করবে, প্লেলিস্টে গিয়ে ক্লাস 8 দেখবে, সেখানে পরপর অনেক ভিডিও আপলোড করা আছে অনেক সাবজেক্টের, সেখানে জিওগ্রাফির এই চ্যাপ্টারটা ডিটেলস পড়িয়েছি, সেখানে দেখে নেবে, বুঝেও নেবে, ঠিক আছে। যদি কারো মনে হয় যে আমি এটা বুঝবো বা পড়ে নেবো, কারণ আমি এখানে সাজেশান দিচ্ছি, ঠিক আছে, যে কোন কোন প্রশ্নগুলো পরীক্ষাতে আসবে। এখানে তো বোঝানো সম্ভব না, অনেকটা লেন্দি হয়ে যাবে ভিডিওটা। তো তোমাদের যদি কারোর বুঝতে বা কোনো দরকার হয়, অবশ্যই চ্যানেলে এসে প্লিজ ফলো করবে, ঠিক আছে, অনেক কিছু পাবে সেখানে। এই পাতারই নিচের দিকে দেখা রয়েছে 1906 সালে শক্তিশালী ভূমিকম্পে সান ফ্রান্সিসকো শহর প্রায় কী হয়েছিল, সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছিল। প্রশ্ন আসবে, কত সালে ভূমিকম্পে সান ফ্রান্সিসকো শহর ধ্বংস হয়েছিল, উত্তর হবে 1906 সালে, ঠিক আছে। 40 পরের পাতায় ভূমিকম্পের কেন্দ্র কি, ভূমিকম্পের উপকেন্দ্র কি, ভালো করে করবে। এবং ভূকম্পন যে 3 ধরনের হয়, সেই পি তরঙ্গ বা এস তরঙ্গ এবং এল তরঙ্গ, ঠিক আছে, এইগুলো কিন্তু 3টে তরঙ্গটাই ভালো করে তোমাদেরকে পড়তে হবে এবং তরঙ্গদের বৈশিষ্ট্যগুলোও পড়তে হবে, ঠিক আছে। দেখে নাও ভালো করে, এখান থেকেও প্রশ্ন পরীক্ষাতে কিন্তু দেবে। তারপরে ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে ভূমিকম্প মাপার যন্ত্রের নাম কি, উত্তর হবে সিসমোগ্রাফ, ওকে। আর ভূমিকম্পের ক্ষয়ক্ষতি ও তীব্রতার মাত্রা পরিমাপ করা হয় রিক্টার স্কেলে, এটা
খুব গুরুত্বপূর্ণ, অনেকের গন্ডগোল হয়ে যায়, দুটো প্রশ্ন উত্তর গুলিয়ে যায় যে কখন আমরা রিক্টার স্কেল লিখব, কখন আমরা সিসমোগ্রাফ লিখব। দেখো এখানে বলে যে ভূমিকম্প কোন যন্ত্রে মাপা হয়, যন্ত্র যদি উল্লেখ করে দেয় তাহলে অ্যান্সার হবে সিসমোগ্রাফ। আর যদি বলা হয় মাপা হয় কোন স্কেলে বা তীব্রতা পরিমাপ করা হয় কিসের মাধ্যমে, সেখানে উত্তর হবে রিক্টার স্কেলে। যন্ত্র কথাটা উল্লেখ থাকলেই সিসমোগ্রাফ লিখবে। ওকে, একটা তো বুঝে নাও যে যন্ত্র বললে সিসমোগ্রাফ, না বললে রিক্টার স্কেল। ওকে, চলে এসো তার পরের পাতায়। প্রশান্ত মহাসাগরীয় অগ্নিবলয় বলতে কি বোঝো এবং এখানে কোন কোন অগ্নিগুলো বা আগ্নেয়গিরিগুলো রয়েছে সেটা ভালো করে পড়বে। ঠিক আছে, এটা ভালো করে পড়বে, সঙ্গে ছবিটাও ফলো করবে, বুঝতে পারবে। এই যে মালার মতো পুঁতি পুঁতি দেখতে পাচ্ছ এগুলো সবই কিন্তু আগ্নেয়গিরি। ঠিক আছে, তো এই জন্য এটাকে বলা হয় প্রশান্ত মহাসাগর অগ্নিবলয়। ডিটেলসটা তো পাশেই পেয়ে যাবে। তো সেকেন্ড চ্যাপ্টার থেকে এগুলো ভালো করে করো, অবশ্যই কমন পাবে। এরপর চলে এসো থার্ড চ্যাপ্টার শিলা। শিলা থেকে কি কি করবে দেখো, শিলা থেকে যেটা প্রথমেই করবে শিলা কি, শিলা কি এর উত্তরটা তোমাদের এখান থেকে এই পর্যন্ত লিখলেই হয়ে যাবে। তো শিলা বলতে কি বোঝো এবং শিলা ক প্রকার। শিলাকে 3 ভাগে ভাগ করা যায়, কি কি? আগ্নেয় শিলা, পাললিক শিলা এবং রূপান্তরিত শিলা। ঠিক আছে, তারপরে পড়বে আগ্নেয় শিলা বলতে কি বোঝো এবং তার সঙ্গে আগ্নেয় শিলার শ্রেণী বিভাগ। এগুলো পরীক্ষাতে ভীষণ দেয়। কি কি না, নিঃসারী আগ্নেয় শিলা, উদ্বেদী আগ্নেয় শিলা। নিঃসারী আগ্নেয় শিলার ভাগ সেরকম নেই, কিন্তু উদ্বেদীর আবার ভাগ আছে, উপপাতালিক, পাতালিক, সঙ্গে উদাহরণ। ঠিক আছে, এটা কিন্তু বড় প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ যে আগ্নেয় শিলার সংজ্ঞা সহ শ্রেণী বিভাগ করো, এরকম করে প্রশ্নটা দিতে পারে। ঠিক আছে, চল্লিশের পরের পাতায় গ্রানাইট ও ব্যাসাল্ট, এই দুটো শিলার মধ্যে বৈশিষ্ট্য পড়বে এবং সঙ্গে পড়বে দুটোর পার্থক্য। দেখো এই দুটোর বৈশিষ্ট্যগুলো যদি ভালো করে পড়া হয় এখান থেকেই কিন্তু গ্রানাইট ও ব্যাসাল্ট শিলার পার্থক্য তৈরি হয়ে যাবে। ঠিক আছে, পার্থক্যের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ গ্রানাইট আর ব্যাসাল্ট। তারপর চলে এসো পাললিক শিলা কাকে বলে। এটা কিন্তু তোমাদের এখান থেকে একদম এই পর্যন্ত পড়তে হবে, সঙ্গে উদাহরণগুলো। শিলার 3টে ভাগ এবং 3টে সংজ্ঞা তোমাদের পড়তেই হবে, সঙ্গে পাললিক শিলার বৈশিষ্ট্য যেটা তোমাদের রয়েছে, অনেক বৈশিষ্ট্য রয়েছে, এই বৈশিষ্ট্যগুলো তোমাদের পড়তে হবে। ঠিক আছে, তারপরের পাতা দেখো রয়েছে জীবাশ্ম কি। টিকার জন্য কিন্তু ইম্পর্টেন্ট, 2 নম্বরের জন্য ইম্পর্টেন্ট। জীবাশ্ম বলতে কি বোঝো এটা ভালো করে করবে। তার নিচে দেখো রয়েছে চুনা পাথর, বেলে পাথর এবং কাদা পাথরের তুলনামূলক আলোচনা। তো এই 3টেই কিন্তু পাললিক শিলা, বাট এদের কিন্তু অনেক আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে। এই বৈশিষ্ট্যগুলো পড়লেই তোমরা অনেক শর্ট প্রশ্নের অ্যান্সার দিতে পারবে। ঠিক আছে, যে কোথায় চুনা পাথর ব্যবহার করা হয়, কোথায় বেলে পাথর ব্যবহার করা হয়, কোথায় কাদা পাথর ব্যবহার করা হয়। ঠিক আছে, তো দেখো এখানে একটি ইম্পর্টেন্ট তথ্য, সেটা হচ্ছে লালকেল্লা, উদয়গিরি, খণ্ডগিরির মন্দির, খাজুরাহোর মন্দির, জয়সলমীরের সোনার কেল্লার, এগুলো কিন্তু বেলে পাথরে তৈরি। পরীক্ষায় ঘুরিয়ে দিতে পারে যেগুলো কোন পাথর তৈরি, চুনা পাথর, বেলে পাথর নাকি কাদা পাথর। অনেকে ভুল করে কাদা পাথরে মার্ক করে আসবে, অ্যান্সার ভুল হয়ে যাবে। তো এই জিনিসগুলো মেনশন করবে। ঠিক আছে, এগুলো ভালো করে জোর দিয়ে পড়বে। এর পরের প্রশ্ন, রূপান্তরিত শিলা কাকে বলে এবং রূপান্তরিত শিলার বৈশিষ্ট্য বা বিশেষত্ব। যেটা বিশেষত্ব সেটাই কিন্তু বৈশিষ্ট্য। ঠিক আছে, এটা পরপর দেওয়া রয়েছে সুন্দর করে, এগুলো ভালো করে করবে। তারপরে পাতা দেখো রয়েছে মার্বেল, স্লেট, নিশ, এদের ব্যবহারটা পড়বে যে এই শিলাগুলো কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়। তারপর দেখো রয়েছে শিলাচক্র, এটা খুবই গুরুত্বপূর্ণ, সঙ্গে এই ছবিটা। শিলাচক্র লেখার পাশাপাশি যদি কেউ এই ছবিটা পরীক্ষার খাতায় লিখতে পারো সে ফুল মার্কস পাবেই এবং তার খাতাটা সবার থেকে বেশি নম্বর সে ডিজার্ভ করে। কারণ ভূগোলের লেখার পাশাপাশি ছবি আঁকা হয় না, সেখানে ভূগোলে নম্বরটা বেশি পাওয়া যায়। তাই প্রত্যেকে বলবো যদি শিলাচক্র ওটা পরীক্ষাতে দেয় তবে কিন্তু এই ছবিটা তোমাদের আঁকতে হবে। ঠিক আছে, তো এই ছবিটা আঁকার পাশাপাশি যদি অ্যান্সারটুকু অল্প একটু লেখো, মানে বেশি যদি না লেখো তবুও কিন্তু ফুল মার্কস পাবে, 5 নম্বরের জন্য ইম্পর্টেন্ট আছে। এই ছবিটা ভালো করে তৈরি করবে। তারপরে পাতা দেখো রয়েছে ড্রাগন ট্র্যাপ কি, স্ট্যালাকটাইট ও স্ট্যালাগমাইট, কাস্ট ভূমিরূপ বলতে কি বোঝো, এ কটা ভালো করে করবে। কয়েকটা গুরুত্বপূর্ণ খনিজের পরিচয়, কোয়ার্টজ কি, ফেলসপার কি, অভ্র কি, জিপসাম কি। ঠিক আছে, এ কটা ভালো করে করবে। তার নিচে দেখো রয়েছে খনিজের কাঠিন্য পরিমাপের স্কেল সহ মোহ স্কেল, যার সূচক মাত্রা 1 থেকে 10 এবং এই স্কেল অনুসারে সর্বনিম্ন কাঠিন্যের খনিজ হলো ট্যাল্ক এবং সর্বোচ্চ কাঠিন্যের খনিজ হলো হিরে, যার মান হচ্ছে 10। ঠিক আছে, এই জায়গাটা ভালো করে পড়বে যে খনিজের কাঠিন্য পরিমাপের স্কেলকে কি বলা হয়, মোহ স্কেল বলা হয়। তারপরে পাতা দেখো রয়েছে ছোটনাগপুর মালভূমি অঞ্চলকে ভারতের খনিজ ভাণ্ডার কেন বলা হয়। ভেরি ইম্পর্টেন্ট বড় প্রশ্নের ক্ষেত্রে, এখান থেকে এই পর্যন্ত পড়ে তোমাদের কিন্তু লিখতে হবে। ঠিক আছে,
তারপর দেখো রয়েছে শিলা থেকে মাটির সৃষ্টি কিভাবে হচ্ছে, এটা একবার জাস্ট পড়ে নেবে। রেগুলিত কি, রেগুলিত কিন্তু পরীক্ষাতে ভীষণ দেয়, ঠিক আছে? তাই এখান থেকে এই পর্যন্ত অ্যান্সারটুকু করলে আমার মনে হয় দুটো অ্যান্সার একসঙ্গে হয়ে যাবে, দুটো প্রশ্নের উত্তর। ওকে, রেগুলিত কি এবং সঙ্গে দেখো কিভাবে শিলা থেকে মাটির সৃষ্টি হচ্ছে। তো এই হলো শিলা থেকে ইম্পর্টেন্ট জায়গা, এগুলো ভালো করে করো, কমন পাবেই পাবে। এর পরের চ্যাপ্টার হলো ভারতের প্রতিবেশী দেশসমূহ ও তাদের সঙ্গে সম্পর্ক, ঠিক আছে? এটা ভালো করে করবে। দেখো এখান থেকে কি আছে দেখে নাও। প্রথমে যেটা করবে, সার্কের পুরো নাম, পরীক্ষাতে কিন্তু ভীষণ দেয়, এবং এই সার্ক সংস্থায় কতগুলো দেশ অংশগ্রহণ করছে সেই কটা দেশের নামটাও পড়ে রাখবে। 8টি দেশ কি কি? বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, পাকিস্তান, মালদ্বীপ, আফগানিস্তান। নেপালের রাজধানী কি? কাঠমান্ডু, ঠিক আছে? এগুলো কিন্তু ভালো করে পড়বে। নেপালের উচ্চতম শৃঙ্গ মাউন্ট এভারেস্ট, রাজধানী হচ্ছে কাঠমান্ডু। ওপরে একটা প্রশ্ন মিস করলাম, সেটা হচ্ছে ভারতকে উপমহাদেশ কেন বলা হয়, এটা ভালো করে করবে, ঠিক আছে? নেপালের পর্যটন শিল্প উন্নত কেন, এটা ভালো করে করবে, ঠিক আছে? নেপালের পর্যটন শিল্প কেন উন্নতটা করবে। এরপর দেখো রয়েছে এক নজরে ভুটান, ভুটানের উচ্চতম শৃঙ্গ হচ্ছে কুলাকাংরি এবং রাজধানী হচ্ছে থিম্পু, ঠিক আছে? তারপর ভুটানের যে প্রক্রিয়াকরণ শিল্প ফল, সেটা মানে একবার রিডিং পড়বে, এখানে সেরকম পড়ার কিছুই নেই। তারপর বাংলাদেশের উচ্চতম শৃঙ্গ পড়বে, রাজধানী পড়বে। বাংলাদেশের কৃষিভিত্তিক শিল্প সম্পর্কে একবার পড়ে নেবে, এগুলো জাস্ট একবার রিডিং পড়ে নেবে, ঠিক আছে? মায়ানমারের ক্ষেত্রেও তাই, উচ্চতম শৃঙ্গ, প্রধান নদী, রাজধানী করবে। তার নিচে দেখে রয়েছে শ্রীলঙ্কার উচ্চতম শৃঙ্গ, প্রধান নদী এবং রাজধানী, যেগুলো আমি দেখাচ্ছি সেগুলো জোর দিয়ে পড়বে, ভালো হবে। দারুচিনির দ্বীপ বলা হয় কাকে? উত্তর হবে শ্রীলঙ্কাকে দারুচিনির দ্বীপ বলা হয়, কারণ এখানে প্রচুর পরিমাণে দারুচিনি উৎপাদন করা হয়। তারপর দেখো রয়েছে পাকিস্তান, পাকিস্তান উচ্চতম শৃঙ্গ কি, রাজধানী কি, ভালো করে করবে, এবং এখানকার জলসেচ ও কৃষিকাজ সম্পর্কেও পড়ে নেবে, ঠিক আছে? তো এখান থেকে আমি যে জায়গাগুলো তোমাদের দেখালাম এগুলো ভালো করে পড়ো, কমন এখান থেকেই পাবে, ঠিক আছে? তো তোমাদের এই হলো তোমার ক্লাস 8-এর ভূগোলের সাজেশন। কেমন লাগলো অবশ্যই আমায় কমেন্টে জানাবে, ভালো লাগলে একটা লাইক ও বন্ধুকে শেয়ার করতে ভুলবে না। আর যদি কোনো প্রশ্ন থাকে সেটাও আমাকে নির্দ্বিধায় জানাবে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই।